প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের কোর্স দেখছিলাম ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এটা 2। তো আমাদের আজকের যে চ্যাপ্টার সেটাকে আমরা বলেছিলাম এক্সচেঞ্জ রেট, এটা আমাদের তৃতীয় অধ্যায়। আশা করি আমাদের নেক্সট লেকচারে আমাদের ক্লাসটা এই চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করব। তো আজকের আমরা যে টপিক এখান থেকে দেখতে চাই তার শুরুর টপিকটা আমরা দেখছি কজেস অফ চেঞ্জেস ইন দ্য ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, অর্থাৎ আমাদের যে ভারসাম্য বিনিময় হার আমরা পেয়েছিলাম সেই বিনিময় হার চেঞ্জের জন্য পসিবল কি কি কজ থাকতে পারে। এরপরে আমরা আসি পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি অ্যান্ড এক্সচেঞ্জ রেট, অর্থাৎ ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব এবং সেটার সঙ্গে আমাদের বিনিময় হারের সম্পর্ক কি। নেক্সট আমরা দেখতে চাই ইফেক্টস অফ চেঞ্জিং এক্সচেঞ্জ রেট অন দ্য ইকোনমি, অর্থাৎ যদি এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা ইকোনমির উপরে কোন ধরনের প্রভাব বিস্তার করে। তো নেক্সট আমরা দেখতে চাই মেইন ফ্যাক্টরস দ্যাট এফেক্ট এক্সচেঞ্জ রেটস, অর্থাৎ আমরা যদি দেখি যে এক্সচেঞ্জ রেট আমাদের চেঞ্জ হতে পারে, যেটা আমরা বলেছিলাম শুরুর থেকে, এটা শুরুর সঙ্গেই অনেকটা মিল আছে আর কি, তার একটু ভিন্ন আঙ্গিকে আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি, খুব বেশি যে চেঞ্জ আছে তা না। অর্থাৎ কোন ফ্যাক্টর গুলো প্রধান কজ, যেগুলোকে আমরা বলছি যে যার জন্য আমাদের এক্সচেঞ্জ রেট মুভ করতে পারে, অর্থাৎ বাড়তে পারে আর কমতে পারে। আর এখানে আমরা একটা শব্দ নিয়েছি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, মোটামুটি দুটোর সঙ্গে আমাদের মোরলেস মিল আছে আর কি, এক কাছাকাছি ধরনের। তো এখন আমরা আসি, তোমরা তোমাদের ওই রোল নাম্বারটা দিয়ে দাও, তাহলে আমরা সেভ করে রাখলে পরে আমাদের কাউন্ট করতেও সুবিধা হবে। তো এখন আমরা আসি, এর পরে আসি যে আমাদের কি কি কজ গুলো থাকতে পারে আমাদের। তো আমরা বলছি ট্রেড মুভমেন্টস। তো এখন আমরা যদি আসি যে ট্রেড মুভমেন্টস, তো ট্রেড বললে আমরা কি বুঝি? তো ট্রেড বললে আমরা বুঝি এক্সপোর্ট বা ইম্পোর্ট। এক্সপোর্ট বা ইম্পোর্টের থেকে আমরা পেয়েছিলাম, আমাদের জানি যে সারপ্লাস ট্রেড, ট্রেড সারপ্লাস পেয়েছিলাম, ট্রেড ডেফিসিট পেয়েছিলাম, ব্যালেন্স অফ ট্রেড পেয়েছিলাম। তো এখানে আমাদের ট্রেড সারপ্লাস, ট্রেড ডেফিসিট বা ট্রেড ব্যালেন্স এখানে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো আমরা ট্রেড মুভমেন্ট বলতে আমরা বলতে পারি আমাদের এক্সপোর্ট বাড়তে পারে বা ইম্পোর্ট বাড়তে পারে, অথবা বিপরীত ভাবে একই জিনিস সত্য যে এক্সপোর্ট কমতে পারে, ইম্পোর্টও কমতে পারে। এখন আমরা যদি বলি যে কোনো কারণে যদি আমাদের এক্সপোর্ট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের উপরে কোন ধরনের ইম্প্যাক্ট পড়বে। তো এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে কোন ধরনের ইম্প্যাক্ট পড়বে আমরা একটু তোমাদের কাছে জানতে চাই, যে যদি এক্সপোর্ট বাড়ে তাহলে সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা কি হবে। আমি মুখ খুলে দিচ্ছি, সবার কথা বলার দরকার নেই। রিঙ্কি বলো 1360। যদি আমরা বলি যে আমাদের এক্সচেঞ্জ রেট, আমাদের এক্সপোর্টটা বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ রেটটা কি হবে, বিনিময় হারটা কি হবে। যদি আমাদের বাণিজ্যের মুভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে বিনিময় হারটা কি হবে, বলো কুইক, সময় কম। এরপরে আমাদের পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি আছে। যদি এক্সপোর্ট বাড়ে তাহলে ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি, সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সিতে কি হবে, সেখানে এক্সচেঞ্জ রেট কি হবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। এক্সপোর্ট বাড়লে কেন বাড়বে স্যার? এক্সপোর্ট বাড়লে টাকা সাপ্লাই কি হবে? স্যার টাকা সাপ্লাই তো স্যার বেড়ে যাবে। টাকা সাপ্লাই কেন বাড়বে? টাকা সাপ্লাই কেন বাড়বে? কারণ ট্রানজাকশন। কারণ কি হবে? কারণ কি? কারণ হলো আমি যখন বাইরের দেশকে কোনো গুড দিচ্ছি, তারা আমাদেরকে পে করতে চায়, তারা হয়তো আমাকে ডলারে পে করবে। তো ডলারে পে করতে গেলে ডলারে পে করলো, তাহলে আমি ভাঙাচ্ছি কিসে? তারা তখন কি করবে? যদি আমি টাকা, তাহলে টাকার ডিমান্ড কি হবে? বেড়ে যাবে। টাকার ডিমান্ড বাড়লে কি হবে? টাকা সাপ্লাই বাড়ছে না ডিমান্ড বাড়ছে এখন? তাহলে টাকার ডিমান্ড বাড়ছে। ও আচ্ছা জি স্যার, ডিমান্ড বাড়ছে। টাকার ডিমান্ড বাড়লে টাকার ভ্যালু কি হবে? বেড়ে যাবে। টাকার ভ্যালু বেড়ে গেলে টাকার ভ্যালু কমে যাবে। টাকার ডিমান্ড বাড়লে না স্যার, ডিমান্ড বাড়লে তো বেড়ে যাবে। টাকার ভ্যালু বেড়ে যাবে। টাকার ভ্যালু বাড়লে এক্সচেঞ্জ রেট কি হবে? আগের চাইতে কম টাকা প্রয়োজন এখন, তাহলে সেক্ষেত্রে আমার নিচের ভ্যালুটা কমে গেছে, ওভারঅল এক্সচেঞ্জ রেটটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে। তাহলে এটা জানি মাথায় থাকে। নেক্সট টপিক গুলো ক্লোজলি রিলেটেড, এজন্য আমরা লাস্টেরটুকু আরেকবার বলেন না। হ্যাঁ, কোনটা? লাস্টেরটুকু আরেকবার বলেন না। ওই যে যদি হইতেছে টাকার মানে ভ্যালু বেড়ে যায় তারপর কি হবে? টাকার ভ্যালু বেড়ে গেলে কি হবে? টাকার ভ্যালু বেড়ে গেলে আমি যদি বলি যে টাকার ডিমান্ড বেড়ে গেছে, টাকার ভ্যালু বেড়ে গেছে। টাকার ভ্যালু বেড়ে গেলে আমি এখন বলছি যে আগে যে পরিমাণ আমার এক্সপোর্ট বাড়বে। হ্যাঁ না, এক্সপোর্ট বাড়ার ফলে টাকার ভ্যালু বেড়ে গেছে। কারণ কি? কারণ আমার টাকার ডিমান্ড বেড়েছে। তো আগে যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার এখন কম টাকা দিয়ে আমি আগের সমান ভ্যালু পাই। যদি আমি ওইভাবে হিসাব করি যে এক্সচেঞ্জ রেটটা ভ্যালু অফ ডোমেস্টিক ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি, তা ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি এখন কি হয়ে গেছে? বেড়ে গেছে। হ্যাঁ জি স্যার, বুঝছি।
এখানে ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি বেড়ে গেলে অ্যামাউন্ট অফ টাকা কিন্তু এখন কম লাগবে, ফলে দেখা যাবে কি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা আগের চাইতে বেড়ে যাবে, অর্থাৎ এক্সপোর্ট বাড়লে আমাদের এক্সচেঞ্জ রেটটা কিন্তু বাড়ে, আর ইম্পোর্ট বাড়লে উল্টোটা হয় আর কি। এখানে কিন্তু ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি আমরা বলছি। আচ্ছা, এটা নিয়ে আরেকটু দেখি আমরা পরে ডিসকাস করতে পারি কিনা কোনো ইয়ে দিয়ে, এক্সাম্পল দিয়ে। তাহলে এখন আমরা আসি এর পরেরটাই আসি। এর পরেরটা আমরা বলছি ক্যাপিটাল মুভমেন্ট। তো ক্যাপিটাল মুভমেন্ট কেন হয় আমরা জানি আর কি, যে আমরা যদি ভাবি যে কোনো একটা ইকোনমিতে তার প্রসপেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে তার ক্যাপিটাল সেই কান্ট্রিতে ফ্লাই করে, সেই কান্ট্রি ইনফ্লো হয়। আবার যদি ধরি যে এই ইকোনমি পরে খারাপ অবস্থায় মানে খারাপ অবস্থা হবে ইকোনমি, তাহলে ক্যাপিটাল ফ্লাই করে অন্য দেশে চলে যায়, যেটাকে আমরা বলি ক্যাপিটাল আউটফ্লো। তো এখন যদি ক্যাপিটাল ইনফ্লো হয় আমার দেশে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল ইনফ্লো হলে আমি জানি যে আমার টাকার ভ্যালু কি হয়ে যাবে, বেড়ে যাবে, কারণ ক্যাপিটাল তো এখন সবাই যদি অন্য কারেন্সি নিয়ে আমার দেশে আসে, তাহলে তারা ভাঙিয়ে নিবে কিসে? তারা টাকায় ভাঙাতে চাইবে, তাহলে সেক্ষেত্রে টাকার ডিমান্ড কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো টাকার ডিমান্ড বেড়ে গেলে দেখা যাবে কি যে আমার টাকার ভ্যালু ইনক্রিজ করে, এখানে এক্সচেঞ্জ রেটও বেড়ে যেতে পারে। তো এরপরে আমরা বলছি যে স্টক এক্সচেঞ্জ অপারেশনস। এখন যদি বলা হয় যে কোনো একটা আমাদের আমাদের যে স্টক মার্কেটটা আছে, সেই মার্কেটে আমি বলছি যে আমার কারেন্সির ভ্যালুটা বাড়ছে, অর্থাৎ আমি বলছি যে আমার প্রফিটটা বেড়েছে, অর্থাৎ ইকোনমি গ্রোয়িং ইকোনমি। গ্রোয়িং ইকোনমি হলে সেই সব ইকোনমি বেশি বেশি প্রডিউস করছে, বেশি বেশি প্রডিউস করলে শেয়ারস, বন্ডস এগুলোর ভ্যালুও বাড়ছে। তো যদি আমার ভাবি যে এরকম আমার প্রসপেক্ট আছে ইকোনমির, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি বাইরের দেশের ক্যাপিটাল আমার দেশে আসতে চাইবে। তো বাইরের দেশের ক্যাপিটাল এসে আমার এখানে শেয়ারস, স্টক, বন্ডস এগুলো তারা কিনতে চাইবে। যদি এগুলো কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমার কারেন্সির ভ্যালু বেড়ে যাবে, এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর যদি দেখি যে আমার ইকোনমির অবস্থা খারাপ, তাহলে ক্যাপিটাল ফ্লাই করে আউটফ্লো হবে, সেক্ষেত্রে আমার এক্সচেঞ্জ রেট কমে যাবে। এরপরে আমরা আসি রাইজ ইন ডোমেস্টিক ইনকামস রিলেটিভ টু ইনকামস ইন অ্যাব্রোড। তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের ডোমেস্টিক ইনকাম অন্যান্য দেশের চাইতে বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অন্যান্য দেশের চাইতে যদি আমার ডোমেস্টিক ইনকাম বাড়ে, তাহলে কি আমার ইম্পোর্ট ডিমান্ড বাড়ে? ইম্পোর্ট ডিমান্ড যদি বাড়ে, তাহলে টাকা সাপ্লাই কি হবে? তাহলে আমরা বলছি যে এক্ষেত্রে আমাদের টাকা সাপ্লাই বেড়ে যাবে, কারণ আমরা বেশি বেশি ইম্পোর্ট করতে চাই। তাহলে ইম্পোর্ট করতে গেলে আমার পে করতে হবে ডলারে, তাহলে ডলারে যদি আমি পে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি টাকা ভাঙিয়ে ডলার নিচ্ছি, তাহলে টাকা সাপ্লাই বেড়ে যাবে। তাহলে টাকা সাপ্লাই বেড়ে গেলে কি হবে? টাকা সাপ্লাই বাড়লে আমরা জানি যে আমরা ডোমেস্টিক কারেন্সির ভ্যালু আগের চাইতে কমে যাবে, ভ্যালু কমে গেলে আমরা বলছি যে এখানে আমাদের এক্সচেঞ্জ রেটটা কমে যাবে। তো এরপর আমরা বলছি স্পেকুলেটিভ ট্রানজাকশনস। স্পেকুলেটিভ শব্দের অর্থ হলো যে এখানে ফটকা শব্দ ইউজ করা হয়, কিন্তু আমরা এই ফটকা বলতে চাই না। আমরা বলছি যে ভবিষ্যৎ প্রত্যাশা আর কি, সেটা কি হবে। যদি আমি চিন্তা করি যে আমাদের ভবিষ্যৎ ইকোনমি খারাপের দিকে যাবে, অর্থাৎ পলিটিক্যাল আনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে এখানে আমাদের আমরা বলছি যে ইকোনমির গ্রোথ কমে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলছি কি ইকোনমি খারাপের দিকে যেতে পারে। ফলে আমার যে ক্যাপিটাল এখানে আছে, সেই ক্যাপিটাল গুলো বেশি বেশি রিটার্ন আমাকে দিবে না। তো আমি এটা টের পেয়ে এই মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা করলে কি হবে? তখন আমার এই যে আমার স্পেকুলেশন, ভবিষ্যতে কি ঘটবে সেই স্পেকুলেশন অনুযায়ী আমি এখন মার্কেট থেকে বের হয়ে যেতে চাই। অথবা যদি আমি বলি যে সরকার এখন ব্যবসা করার যে ইন্ডেক্স, সরকার ব্যবসা করার যে ধরনগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমাদের জন্য অনেক খারাপ করেছে আর কি, অর্থাৎ আমরা এখানে প্রফিট করে প্রফিটটা নিয়ে বের হয়ে যাওয়ার চান্স আমাদের কমে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? আমার স্পেকুলেশন হলো আমি এখানে ইকোনমিতে আমি এখন বেশি ইনভেস্টমেন্ট করতে চাই না, অথবা যে ইনভেস্টমেন্ট আছে সেটা তুলে নিয়ে যেখানে সুবিধাজনক ইনভেস্টমেন্ট হবে সেখানে আমি যেতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার ক্যাপিটাল ফ্লাই করবে, অর্থাৎ ক্যাপিটাল আমি এই দেশ থেকে তখন অন্য দেশে নিয়ে চলে যাব। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার টাকার সাপ্লাই কিন্তু মার্কেটে বেড়ে যাবে, আর ডলারের ডিমান্ড কিন্তু তখন বেড়ে যাবে। ডলারের ভ্যালু বাড়বে, টাকার ভ্যালু কিন্তু কমে যাবে। তো এরপরে আমরা আসি, এই ক্ষেত্রে আমরা দেখি যে এরপরে আমাদের ব্যাংকিং অপারেশনস। তো ব্যাংক, আমরা জানি যে ব্যাংকগুলোই মূলত আমাদের ডলার বা টাকা সাপ্লাই এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো যদি আমরা দেখি যে এখানে আমাদের কোনো কারণে যে টাকা সাপ্লাই বেড়েছে বা ডলারের সাপ্লাই বেড়েছে, তাহলে সেক্ষেত্রে যদি টাকা সাপ্লাই বেড়ে যায়, তাহলে দেখা যাবে টাকার ডিমান্ড কমে যাবে, টাকার ভ্যালু কমে যাবে। আর যদি দেখি যে ডলারের সাপ্লাই বেড়ে গেছে, তাহলে দেখা যাবে কি ডলারের ভ্যালু কমে যাবে, ডলারের তখন আমাদের এক্সচেঞ্জ রেটটা কি হয়ে যাবে? ডলারের বেসিসে চিন্তা করলে তখন আমরা বলছি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা তখন বেড়ে যাবে আর কি, ডলারের ভ্যালু কমে গেলে। তো এরপরে আমরা আসি রিলেটিভ ইনভেস্টমেন্ট প্রসপেক্ট ইমপ্রুভিং অ্যাব্রোড। তো আমরা যদি দেখি যে বাইরের দেশে আমাদের ইনভেস্টমেন্ট প্রসপেক্টটা বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাপিটাল নিয়ে বাইরের দেশে চলে যেতে চাই। যেহেতু আমাদের টাকা চলবে না, তাহলে সেক্ষেত্রে টাকা সাপ্লাই বাড়বে আর ডলারের ডিমান্ড বাড়বে, যদি বাইরের দেশ ডলার অ্যাকসেপ্ট করে। এরপর আমরা বলছি পলিটিক্যাল কন্ডিশন। যদি আমরা ভাবি যে এই ইকোনমিক স্টেবিলিটি নাই, পলিটিক্যাল স্টেবিলিটি কম, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি বাংলাদেশের মানে দেশের বিজনেস প্রসপেক্টটা খারাপ, যে ভবিষ্যতে পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য আমাদের নানা রকম যে স্ট্রাইক থেকে শুরু করে নানা রকম কিছু ঘটতে পারে ইকোনমিতে। ফলে দেখা যাবে কি যে এখানে ইনভেস্টমেন্ট প্রসপেক্ট ভালো না, ফলে এখানে আমাদের
টাকার বা সবাই এখান থেকে নিয়ে চলে যেতে চাইবে, অথবা এখানে আমাদের ক্যাপিটাল ইনফ্লো এখানে হবে না, বরঞ্চ আউটফ্লো হতে পারে। এরপর আমরা বলছি মনিটারি পলিসি। তো মনিটারি পলিসি যদি আমরা অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে ইকোনমিতে কি হয়? তো মনিটারি পলিসি আমরা জানি যে মানি সাপ্লাই বাড়িয়ে বা কমিয়ে মনিটারি পলিসি এমপ্লয় করা হয়। সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা জানি। তো আমরা বলছি যে মনিটারি পলিসি, এগুলো ম্যাক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট। আমরা বলছি যদি মনিটারি পলিসিতে সরকার আমাদের এক্সপানশনারি মনিটারি পলিসি নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি ইকোনমিতে অ্যাভেলেবল মানি আছে আর কি। তো সেক্ষেত্রে যদি মানি থাকে, জনগণের কাছে থাকে বা ইনভেস্টরদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার আছে। তো ইনফ্লেশনারি প্রেশার আসলে আমাদের ইন্টারনাল ভ্যালু অফ কারেন্সি কি হয়ে যায়? কমে যায়। ফলে দেখা যাবে কি যে বাইরের দেশের যারা আছে তারা এখন আমাদের বেশি দামের জিনিসপত্র তারা কিনছে, বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনছে। ফলে দেখা যাবে কি আমাদের এখানে এক্সপোর্টটা কমে যাবে এখানে, এবং এখানে এক্সপোর্ট কমে গেলে আমাদের ফরেন কারেন্সির আর্নিংও কমে যাবে। ফরেন কারেন্সির আর্নিং কমে গেলে ডোমেস্টিক কারেন্সির ভ্যালু কমে যাবে। তো ফরেন কারেন্সির আর্নিং কমে গেলে অর্থ কি? যে ফরেন কারেন্সি আমাদের দেশে কম আসে, সেই তুলনায় আমাদের ডোমেস্টিক কারেন্সি সাপ্লাই বেশি। ফলে দেখা যাবে কি যে আমাদের তখন ডোমেস্টিক কারেন্সির ভ্যালুটা কমে যেতে পারে। এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। পরের টপিকটা আমরা বলছি পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি অ্যান্ড এক্সচেঞ্জ রেট। তো এখন আমরা আসি, এই কনসেপ্টটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এটা আমাদের পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি, ট্রিপল পি থিওরি এটাকে বলে। এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ট্রিপল পি, আর এটাও আমাদের পিপিপি থিওরি। এটাকে আমরা বলি পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি। তো এখন আমরা আসি এই যে আমাদের পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি, এই পার্চেজিং পাওয়ার প্যারিটি অর্থ কি? তো আমরা বলছি যে যদি বলা হয় যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আছে প্রত্যেক কান্ট্রিতে, অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা আমাদের ডিমান্ড সাপ্লাই দিয়ে ডিটারমাইন হয়েছে। যেখানে আমাদের ডিমান্ড সাপ্লাই মিট করেছে সেই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, তার উপরেও নেই তার নিচেও না। আর আমরা যদি মার্কেট ফোর্সের হাতে ছেড়ে দিলে উপরে বা নিচে থাকার সম্ভাবনা নেই, এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আমরা গত ক্লাসে দেখেছি, এর পরের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। তো এখন আমরা আসি, আমরা বলছি যদি এরকম ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট থাকে তাহলে সেই এক্সচেঞ্জ রেটের ভিত্তিতে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা, এবং যদি গুড গুলোর মধ্যে ফ্লো থাকে, ফ্রি ফ্লো থাকে, এবং যদি কোনো ট্রান্সপোর্টেশন কস্ট না থাকে, তাহলে প্রত্যেকটা দেশের গুডের প্রাইস সেম হবে। যেমন আমি যদি বলি যে এখানে আমাদের 1 কেজি গরুর মাংসের দাম ধরলাম 240 টাকা, এখন যদি আমি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ধরি যে এখানে আমাদের 80 টাকায় $1 পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ইউএসএ তে যদি আমরা ধরি তাহলে গরুর 1 কেজি গরুর কত দাম হবে, এটা আমি এখন মুখ খুলে দিচ্ছি। এখন গরুর দাম কত হবে তাহলে ইউএসএ তে? গরুর মাংসের দাম কত হবে যদি আমরা ধরি যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আছে? তাহলে সেক্ষেত্রে গরুর মাংসের দাম কত হবে? কেউ একজন বলো। আমিনা বলো। 1372। 1372 বলো, মুখ খুলো। আমি তো মুখ খুলে দিয়েছি। স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? কোশ্চেনটা আরেকবার তাহলে শোনো নাই কেন ঠিক করে? আমরা বলছি যদি প্রত্যেকটা কান্ট্রির ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট থাকে, ঠিক আছে, এক্সচেঞ্জ রেট যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে না থাকলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা ব্যাখ্যা দিব এক্সাম্পলে যে। তো আমরা বলছি যদি ইকুইলিব্রিয়ামে যদি আমাদের এক্সচেঞ্জ রেটটা থাকে, তাহলে সেই ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটে আমাদের যদি এখানে গরুর মাংসের দাম হয় 240 টাকা, আর আমি বলেছি যে ডলারের ভ্যালু আমাদের 80 টাকা, তাহলে সেক্ষেত্রে ইউএসএ তে ওই 1 কেজি গরুর মাংসের দাম কত হবে যদি আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ঠিক থাকে, আর আমরা এখানে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট চিন্তা করছি না, আর এক্ষেত্রে আমাদের ফ্রি ফ্লো অফ গুডস এক দেশ থেকে অন্য দেশে হবে আর কি, অর্থাৎ গরুর মাংস এক দেশ থেকে অন্য দেশে ফ্রিলি মুভ করতে পারে। স্যার 20,000 টাকা? হ্যাঁ, 1 কেজি গরুর মাংসের দাম 20,000 টাকা হলে তো তোমার বা আমারে সবাই পাগল বলবে। $3 কে বলবে? আমি দেখি কি বলে এখন। রাখি স্যার বলো। $1 কুইক দ্রুত $3 আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি, সময় কম। হ্যাঁ বলো। $3 ও ফাইন, $3 কে বললো? রাখি বলেছো? না স্যার আমি বলিনি, আমি বলছি 2/3। 2/3? 2/3 কিসের আনসার এটা? হুট করে কোত্থেকে 2/3 পেরে নিয়ে আসছো তুমি? আচ্ছা, তাহলে এটা $3 ঠিক আছে, ঠিক আছে। এটা হলো কারণ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট হলে আমার যদি পার ডলার 80 টাকা হয়, তাহলে অবশ্যই 240 টাকা, যেহেতু আমরা বলেছি এটা সহজ হিসাব যে ওখানে হবে $3। আমরা বলেছি ফ্রিলি গুড গুলো মুভ করতে পারবে এক দেশ থেকে অন্য দেশে, এখানে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নেই। আমরা চিন্তা করছি যে ট্রান্সপোর্টেশন কস্ট এখানে নেই। তাহলে আমরা যদি পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি ডেফিনেশন দিতে চাই, তাহলে এই এখান থেকে আমরা দেখি a theory which states that exchange rate between one currency and another currency is in equilibrium. এক দেশের কারেন্সির সঙ্গে অন্য দেশের কারেন্সির সাথে একটা গুডের ইকুইলিব্রিয়াম থাকবে, গুডের ভ্যালু।
when their domestic purchasing powers at that rate of exchange are equivalent, অর্থাৎ কি তাদের যে পারচেজিং পাওয়ারটা আছে দুই দেশের মধ্যে সেটা ইকুয়াল হবে। অর্থাৎ যদি আমরা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটটা কনসিডার করি তাহলে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যদি ফ্রিলি মুভ করতে পারে গুডগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি যে প্রত্যেকটা গুডের প্রাইস আমাদের সেম হবে। আমি এখন সবার ওই নাম্বারটা মানে রোল নাম্বারটা সেভ করে নিলাম। তাহলে এখন আমরা বলছি কি যে যদি প্রত্যেকটা দেশের মধ্যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট থাকে, তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে সেম গুডের প্রাইস প্রত্যেকটা কান্ট্রির বেসিসে সেম হবে। এটা হলো আমাদের পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। এখন আমরা যদি একটা ডোমেস্টিক পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরির এক্সাম্পল দিতে চাই, সেটা আমরা কেন দিচ্ছি তার একটা ব্যাখ্যাও দিব। এই শুধু তোমরা রোল নাম্বারের দিকে খেয়াল করার দরকার নেই, আমি পরে তোমাদের আবার সময় দিব, এখানে একটু খেয়াল করো আর কি। তো আমরা বলছি যে যেমন ধরলাম আমরা একটা ডোমেস্টিক এক্সাম্পল দিই যে ডোমেস্টিক পারচেজিং পাওয়ার কিভাবে সমান হয়। যেমন আমি বললাম যে ঢাকাতে আমাদের চিংড়ি উৎপাদন হয় না, সাপোজ ধরে নিলাম যে ঢাকার কোথাও চিংড়ি উৎপাদন হয় না, কিন্তু আমরা তো ঢাকাতে চিংড়ি মাছ পাই। এবার আমরা বলছি যে বাংলাদেশের খুলনায় প্রচুর চিংড়ি মাছের চাষ হয়। তো যখন খুলনায় চিংড়ি মাছের চাষ হয় তখন আমরা বলছি যে এখানে তাহলে হিউজ সাপ্লাই আছে চিংড়ি মাছের, তো ঢাকায় সাপ্লাই নেই। এখন আমাদের যে বিহেভিয়ার, কনসাম্পশন বিহেভিয়ার খুলনা আর ঢাকা সেম, অর্থাৎ আমরা বলছি কি যে আমাদের দুই জায়গায় চিংড়ির পারচেস করতে চায় সবাই। তো যখন এরকম দু জায়গাতে চিংড়ির পারচেস করতে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি আমাদের কনসাম্পশন প্যাটার্ন ভ্যারি না করে, যদি কনসাম্পশন প্যাটার্ন দুই জায়গাতে সিমেট্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি যে আমাদের ঢাকাতেও আমাদের চিংড়ির ডিমান্ড আছে। তো ঢাকাতেও ডিমান্ড আছে আর খুলনাতেও ডিমান্ড আছে, কিন্তু খুলনাতে প্রচুর সাপ্লাই আছে, তাহলে এখানকার সাপ্লাই কার্ভটা রিলেটিভলি ডান দিকে আছে। তো সেক্ষেত্রে কি ঘটবে? তাহলে সেক্ষেত্রে বলছি যে যদি রিলেটিভলি ডান দিকে থাকে তাহলে এখানে চিংড়ির প্রাইস রিলেটিভলি এখানে আমাদের ডান দিকে গেলে আমাদের চিংড়ির প্রাইসটা কম, কারণ সাপ্লাই কার্ভ যখন ডান দিকে যায় আমরা জানি প্রাইস কমে যায়। তো এখন আমরা বলছি যখন এইরকম চিংড়ির আমাদের প্রাইস কমে গেছে তখন কি হবে? তখন আমরা বলছি এখান থেকে একটা গ্রুপ তৈরি হবে যাদেরকে আমরা ইকোনমিক্সে যাদেরকে এখানে আমাদের ওই যাদেরকে ইয়েতে মিডলম্যান বলা হয়, আমাদের পত্রিকাগুলোতে বা সংবাদপত্রে তাদেরকে মিডলম্যান বলে, কিন্তু এরাও ব্যবসায়ী। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমরা বলছি যে এখন তাহলে লো কস্ট সোর্স আমরা বলছি যে খুলনায় আছে, তাহলে খুলনার থেকে যেহেতু আমাদের ডিমান্ডটা হাই, ডিমান্ড হাই হলে ডিমান্ড কার্ভ তাদের অনেক বেশি ডান দিকে, তাহলে ডিমান্ড কার্ভ হাই হওয়ার ফলে সেখানে আমাদের প্রাইসটা কি, প্রাইসটাও হাই। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? যখন আমাদের প্রাইসটা গ্রেটার তখন ভেরি সিম্পল, এখান থেকে চিংড়ি যাবে হলো ঢাকাতে। তো যখন আমাদের চিংড়ি ঢাকাতে যাবে তখন কি কি ঘটবে? তখন আমরা দেখছি যে এখানে আমাদের সাপ্লাই যে পরিমাণ ছিল এখন সাপ্লাইটা কমে যাবে, তাহলে সাপ্লাই কার্ভ এখন বাম দিকে আসবে, এখানকার প্রাইসটা খানিকটা বাড়বে। আর যেহেতু ওখানে চিংড়ি মাছ ছিল না এখন যাচ্ছে, তাহলে এখন আস্তে আস্তে চিংড়ির যে হাই প্রাইস ছিল সেটার উপরে একটা ডাউনওয়ার্ড প্রেসার আসবে, অর্থাৎ এখন চিংড়ির দামটা আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমরা দেখছি কি দুই জায়গায় দুই ধরনের ইফেক্ট পড়বে। এক হলো খুলনাতে আমাদের বলছি যে চিংড়ির দামটা বাড়বে, আর ঢাকাতে আমরা বলছি যে চিংড়ির দামটা কমে যাবে। তো কমে বেড়ে কোন পর্যায়ে যে হাজির হবে? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা বলছি যে চিংড়ির থেকে এক্সট্রা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে, কোথায় রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে? ঢাকার থেকে যে এক্সট্রা রিটার্ন সেটা পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে সেই অবস্থা পর্যন্ত আমরা কি বলছি? সেই অবস্থা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি দেখছি যে চিংড়ির প্রাইসটা দু জায়গায় সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঢাকায় চিংড়ির সাপ্লাই বাড়তে থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখানে এক্সট্রা প্রফিট আছে সেখানে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই এক্সট্রা প্রফিটটা নেওয়ার চেষ্টা করবে এবং দু জায়গার প্রাইস তখন কি করে ফেলবে? সমান করে ফেলবে। যদি আমরা ট্রান্সপোর্টেশন কস্ট চিন্তা করি তাহলে দেখা যাবে কি যে দু জায়গার প্রাইস সেম, রিলেটিভ টু খুলনা সাতক্ষীরা এই অঞ্চল আর রিলেটিভ টু ঢাকা দেখা যাবে কি দুই জায়গার প্রাইস রিলেটিভ মোর অর লেস সেম। তাহলে এখন আমরা বলছি কি যদি এরকম প্রাইস ডিফারেন্স থাকে তাহলে দেখা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে গুডস এর ফ্লো থাকে আর কি। আর যদি দেখি যে ঢাকার প্রাইস কমে গেছে তখন আবার কি হবে? তখন দেখা যাবে যে হয়তো ঢাকায় সাপ্লাই বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আবার যেখানে প্রাইস বেশি ঢাকা থেকে আবার সেখানে যাবে। তো এখন আমরা বলছি কি যে এই যদি আমাদের ডোমেস্টিক মার্কেটে আমরা দেখলাম যে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে প্রাইস প্যারিটি আসে আর কি, প্রাইসের কিভাবে সমতা আসে তো গুডস গুলোর ক্ষেত্রে। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেট চিন্তা করি তাহলে সেই মার্কেটে আমরা দেখছি কি যে এখানে আমরা দেখলাম এই একটা এক্সাম্পল নিয়েছি আমরা। তো সেই এক্সাম্পল নেওয়ার সময় আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা বলেছিলাম আমাদের কনসিডারেশন হলো এক্সচেঞ্জ রেট। এখন আর রোল নাম্বার দেওয়ার দরকার নেই, আমি বুঝেছি যে কতজন আছে, তো আমরা এখন রোল নাম্বার দিলে আমার এখানে একটু অসুবিধা হয়। তো এখন আমরা বলছি যে এখানে আমাদের এক্সচেঞ্জ রেটটা দেয়া আছে। তো সেই এক্সচেঞ্জ রেটটা আমরা কিভাবে ধরেছি দেখি আগে আমাদের এক্সচেঞ্জ রেটটা কেমন আছে। আমরা বলছি এখন এই ইউএস ডলারটা আমাদের আছে হলো পার ডলারে আমাদের আছে 80 টাকা। এই যে তাহলে এখানে আমাদের এক্সচেঞ্জ রেট কত? তাহলে এক্সচেঞ্জ রেট হলো পার ডলার, তাহলে আমি বলছি যে 1 ডিভাইডেড বাই 80,
তাহলে 1 ডিভাইডেড বাই 80 করলে আমাদের ভ্যালুটা কত আসে 0.0125। এটাকে আমরা বলছি এটা হলো আমাদের এক্সচেঞ্জ রেট। তো যদি আমাদের এটা এক্সচেঞ্জ রেট হয় তাহলে সেই ক্ষেত্রে মার্কেটে আমাদের দেখি এখন কি অবস্থায় আছে। তাহলে আমরা বলছি যে এক্সচেঞ্জ রেট যদি 0.0125 হয় তাহলে এই এক্সচেঞ্জ রেটে কি আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, এবং যদি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট না হয় তাহলে সেই ক্ষেত্রে গুডস এর প্রাইস কি আছে। তো আমরা দেখি যে এটা আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট কিনা, কারণ আমরা বলেছি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট হলে প্রত্যেকটা কান্ট্রির বেসিসে এক্সচেঞ্জ রেট হিসাব করলে প্রত্যেকটা গুডের প্রাইস সেম হবে। তাহলে এটা অবশ্য সব ক্ষেত্রে ঠিক না, এটা আমাদের থিওরিটিক্যালি ট্রু। তাহলে এখন আমরা আসি, এখান থেকে আমরা দেখছি কি যে আমরা ধরলাম যে এখন ইউনাইটেড স্টেটসে 1 কেজি মাটন, অনেকের আমরা জানি যে গরুতে সমস্যা আছে গরুর মাংসে, তো আমরা বলছি যে 1 কেজি মাটন আমাদের এখানে বিক্রি হচ্ছে, ইউএসএ তে বিক্রি হচ্ছে $4 আর বাংলাদেশে সেটার প্রাইস হলো 240 টাকা। এখন আমি এক্সচেঞ্জ রেট ধরেছিলাম কত করে, যে 80 টাকা করে ধরেছিলাম এক্সচেঞ্জ রেট পার ইউএস ডলার। তাহলে যদি আমি পার ইউএস ডলার 80 ধরি তাহলে সেই ক্ষেত্রে কি আমার এখানে গুডস গুলোর প্রাইস সেম আছে? তাহলে তো আমাদের ইউএসএ তে প্রাইস হওয়ার কথা $4, অর্থ 4 × 80, বাংলাদেশের বেসিসে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা 320 টাকা হওয়ার কথা ইউএস এর বেসিসে। কিন্তু আমি দেখছি কি যে ইউএস এর বেসিসে বাংলাদেশে আছে 240 আর ইউএসএ তে আছে $4, সেহেতু এটা 320। তাহলে এখন কি আমরা বলতে পারি যে এখানে আমাদের এই যে মাটনের যে প্রাইস পার কেজি সেটা কি দুই কান্ট্রিতে সেম আছে? তাহলে যদি সেম না থাকে তাহলে আমরা বলছি এই এক্সচেঞ্জ রেটটা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট না। তাহলে যদি আমরা ইউএস ডলারের ভিত্তিতে চিন্তা করতাম তাহলে এটা হলো 80 টাকা করে ধরলে তাহলে 3 × 8 = 24, $3। তাহলে সেটা আমরা দেখছি কি ইউএসএ তে হলো $4 আর বাংলাদেশে হলো $3। এখন যদি এই অবস্থা হয় তাহলে তো নিঃসন্দেহে এটা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট না। তাহলে এখন মার্কেটে কি ঘটবে, যে এই অবস্থা থেকে মার্কেটে এখন কিভাবে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটে আসবে, অথবা কিভাবে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি কাজ করবে, অর্থাৎ আমাদের যে গুডস এর প্রাইস যে সেম সেটা কিভাবে কাজ করবে। তো আমরা এখানে কোশ্চেন নিব, আমরা আগে দেখে আসি। তো এখানে 3টা জিনিস ঘটবে। তো সেই 3টা জিনিস কি? আমরা বলছি যে এখন আমাদের বাংলাদেশে মাটনটা চিপার, তাহলে চিপার হলে আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যালাউ করি, ফ্রি ট্রেড ধরছি আমরা, কোনো এখানে আলাদা কোনো কস্ট নেই, ট্রান্সপোর্টেশন কস্ট আমরা ধরছি না। তাহলে এখন কি ঘটবে, আমেরিকান কনজিউমার্স ডিজায়ার বাংলাদেশি টাকা ইন অর্ডার টু বাই মাটন ইন বাংলাদেশ। তাহলে এখন আমরা যদি বলি যে এখন যেহেতু মাটনের প্রাইস বাংলাদেশে কম, তাহলে আমেরিকার যারা বায়ার আছে তারা এখন কি করবে, আমাদের ধরছে যে এখানে আমাদের টেস্টে সিমেট্রি আছে, অর্থাৎ আমাদের টেস্টের কোনো ডিফারেন্স নেই। আমরা জানি যে আমাদের এই থিওরি প্রুভ করার সময় আমাদের টেস্ট দুই কান্ট্রিতে সেম। তাহলে এখন আমরা বলছি কি যদি এরকম কন্ডিশন মার্কেটে থাকে তাহলে মার্কেটে কি ঘটবে, এখন আমেরিকার যারা বায়ার আছে তারা এখন বাংলাদেশি মাটন ডিমান্ড করবে। তো যদি তারা বাংলাদেশি মাটন ডিমান্ড করে, বাংলাদেশি মাটনের সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশি টাকাও ডিমান্ড করে, কারণ বাংলাদেশি মাটন কিনতে গেলে তাদের টাকা মার্কেট থেকে তাদেরকে টাকায় পে করতে হবে। টাকায় পে করতে হলে তারা মার্কেটে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ছেড়ে দিচ্ছে কি ডলার, আর নিচ্ছে হলো টাকা। তো আমরা কি বলছি যে আমেরিকান কনজিউমার্স ডিজায়ার বাংলাদেশি টাকা ইন অর্ডার টু বাই মাটন ইন বাংলাদেশ। তাহলে তারা বাংলাদেশি টাকাকে ডিমান্ড করছে। সো দে গো টু অ্যান এক্সচেঞ্জ রেট অফিস এন্ড সেল দেয়ার ইউএস ডলার এন্ড বাই বিডিটি, অর্থাৎ তারা তাদের ইউএস ডলারকে মার্কেটে সেল করে দিচ্ছে এবং বাংলাদেশি টাকাকে তারা কিনছে আর কি। তো কেন কিনছে, কারণ তাদেরকে পে করতে হবে টাকায়। তারপরে এখন কি ঘটবে, দ্য ডিমান্ড ফর এখানে মাটন হবে, দ্য ডিমান্ড ফর মাটন সোল্ড ইন ইউনাইটেড স্টেটস ডিক্রিজেস। তাহলে এখন আমরা বলছি কি, তাহলে এখন যদি তারা বাংলাদেশি মাটন বেশি পারচেজ করতে থাকে তাহলে এখন আমেরিকার মাটন কি হবে, আমেরিকার মাটনের ডিমান্ডটা কমে যাবে। তাহলে আমেরিকার মাটনের ডিমান্ড কমে গেলে আমেরিকার মাটনের ডিমান্ড কার্ভ কোন দিকে নামবে, মাটনের ডিমান্ড কমে গেলে আমরা জানি যে তাদের ডিমান্ড কার্ভটা বাম দিকে শিফট করবে। ডিমান্ড কার্ভ বাম দিকে শিফট করলে আমরা যদি সাপ্লাই ডিমান্ড ফ্রেমওয়ার্কে দেখি তাহলে আমেরিকার প্রাইসটা কি হয়ে যাবে, আমেরিকার মাটনের প্রাইসটা কমে যাবে। আর এখন আমরা দেখছি কি যে বাংলাদেশের ডিমান্ড ফর মাটন বেড়ে গেছে, কারণ আমেরিকাও এখন পারচেজ করছে। তাহলে ডিমান্ড ফর মাটন বাড়লে বাংলাদেশের ডিমান্ড ফর মাটন কার্ভটা ডান দিকে শিফট করবে। তো যদি ডান দিকে শিফট করে তাহলে বাংলাদেশের প্রাইসটা বাড়বে আর আমেরিকার মাটনের প্রাইসটা কমে যাবে, কারণ আমেরিকাটা এখন রিলেটিভলি প্রাইসার দেন বাংলাদেশি মাটন। ফলে দেখা যাবে কি যে আমেরিকারটা কমে যাচ্ছে, বাংলাদেশেরটা বেড়ে যাচ্ছে। তো এখন আমরা বলছি কি, সো দ্য প্রাইস আমেরিকান প্রোডিউসার্স চার্জ গোজ ডাউন। তাহলে তাদের যদি ডিমান্ড কমে যায় তাহলে তাদের মার্কেট প্রাইসটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমেরিকাতে আমরা দেখছি কি যে মাটনের প্রাইস বেশি ছিল, সেটা এখন কমার দিকে, আর বাংলাদেশের প্রাইস মাটনের প্রাইস কম ছিল, এখন সেটা বাড়ার দিকে, কারণ এখন আমেরিকানরাও বাংলাদেশ থেকে মাটনের ডিমান্ড করছে। ডিমান্ড ফর মাটন সোল্ড ইন বাংলাদেশ ইনক্রিজেস, যেটা আমরা ব্যাখ্যা দিয়েছি একটু আগে। তাহলে কি হবে, সো দ্য প্রাইস বাংলাদেশি প্রোডিউসার্স চার্জেস গোজ আপ। তাহলে বাংলাদেশি প্রোডিউসার যারা মাটন বিক্রি করছে তাদের এখন ডিমান্ড বেড়ে যাওয়াতে তাদের এখন প্রাইসটাও বেড়েছে। তাহলে 3টা জিনিস ঘটবে। তাহলে এই যে 3টা জিনিস যদি ঘটে তাহলে এখানে কি আমাদের এক্সচেঞ্জ রেটটা কি আগের মতোই থাকবে, অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা আমরা দেখেছিলাম কত 0.0125, সেটা কি এরকম থাকবে নাকি অন্য কিছু ঘটবে মার্কেটে। তাহলে এবার আমরা আসি, তাহলে যদি এই অবস্থা হয় তাহলে এখন মার্কেটে কি ঘটবে। তাহলে এখন আমাদের ডলারের
আমাদের যদি বলি এখন ইকোনমিক্সে যে আমাদের যদি তারা আমাদের ইম্পোর্টটা বেশি ডিমান্ড করে তাহলে আমাদের এক্সপোর্টটা কি হয়ে যাবে, আমাদের এক্সপোর্টটা বেড়ে যাবে। যেমন আমরা প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমাদের এক্সপোর্ট বাড়লে এক্সচেঞ্জ রেটটা কি হবে সেটা কিন্তু আমরা এখন এখান থেকে দেখতে চাই। তাহলে এখন আমরা যদি বলি যে এখান থেকে আমরা দেখছি কি দা ইউএস ডলার, এখন আমরা দেখি তাহলে আগে আমরা বলতাম যে 80 টাকা দিলে $1 পাওয়া যেত। এখন যেহেতু আমার মার্কেটে ডলারের সাপ্লাই বেড়ে গেছে, কারণ কি তারা এখন টাকা ডিমান্ড করছে, আমার কাছ থেকে তারা টাকা ডিমান্ড করছে। তাহলে যদি তারা টাকা ডিমান্ড করে তাহলে টাকার ভ্যালু এখন কি হবে সেটা আমরা আসি। তাহলে এখন আমরা বলছি যে আগে $1 সমান 80 টাকা ছিল, কারণ আমাদের ইকোনমিতে তখন ধরলাম যে টাকার সাপ্লাই বেশি ছিল। এখন যেহেতু মার্কেট থেকে তারা টাকা বেশি বেশি নিচ্ছে, টাকা বেশি নিয়ে তারা আমাদেরকে পে করছে আর মার্কেটে ছেড়ে দিচ্ছে কি ডলার। তাহলে আমরা বলছি কি এখন আমরা বলছি যে আমাদের যেহেতু টাকার ডিমান্ড বেড়ে গেছে আর ডলারের সাপ্লাই বেড়ে গেছে মার্কেটে, তাহলে টাকার ভ্যালু বেড়ে গেছে। টাকার ভ্যালু বেড়ে গেলে আগে 80 টাকায় ছিল $1, এখন কত হয়ে গেছে 75 টাকায় $1, অর্থাৎ 75 টাকায় এখন $1 পাওয়া যায়। অর্থাৎ আগের চাইতে কিন্তু টাকার পরিমাণটা আমার কম লাগছে, অর্থাৎ টাকার ভ্যালু বেড়ে গেছে। তাহলে এখন যদি আমি এক্সচেঞ্জ রেট হিসাব করি তাহলে কত হবে, আগে ছিল হলো 1/80, যেটাকে আমরা বলেছিলাম 0.0125, আর এখন কত হচ্ছে, এখন হচ্ছে আমাদের 1/75, ভেরি সিম্পল। সেটাকে আমরা বলছি যে আমাদের আর 10 মিনিট আছে, আমরা জানি না শেষ করতে পারবো কিনা। তাহলে এখানে আমাদের থাকছে কত 0.0133, অর্থাৎ আমরা দেখছি কি আগের চাইতে আমাদের এক্সচেঞ্জ রেটটা বেড়ে গেছে। অর্থাৎ টাকার ভ্যালু বেড়ে যাওয়াতে, টাকার ডিমান্ড বেড়ে যাওয়াতে টাকার ভ্যালু বেড়ে গেছে, টাকার পরিমাণ কমে গেছে, ফলে আমরা দেখছি কি যে ফলে আমাদের এক্সচেঞ্জ রেটটা বেড়ে গেছে। তো এখন যদি এক্সচেঞ্জ রেটটা বেড়ে যায়, আমরা কিন্তু এখানেই বলে দিয়েছি যে টাকার ভ্যালুটা কতটুকু বেড়েছে, 75। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন যদি বলি যে এখন যদি ইউএসএ তে তাদের, আমাদের যদি বলি বাংলাদেশে আগে তো এটা ছিল $3, এখন সেই $3 থেকে এটা বেড়ে হয়েছে আমাদের $3.5, অথবা যদি বলি ইউএসএ তে এটা ছিল আগে $4, এখন সেটা কমে হয়েছে $3.5। তাহলে $3.5 হলে এখন তাহলে বাংলাদেশের ভিত্তিতে প্রাইস কত, তাহলে $3.5 সঙ্গে যদি আমরা গুণ করে দেই 75, তাহলে সেটার দাম আমরা পেয়ে যাব 262.5। তাহলে এখন আমাদের 262.5 টাকা হলো আমাদের বাংলাদেশের প্রাইস। আগে সেটা কত ছিল 240, এখন সেটা হয়ে গেছে কত 262.5, অর্থাৎ বাংলাদেশের প্রাইসটা বেড়ে গেছে 240 থেকে 262.5, আর ইউএস এর প্রাইসটা গোজ ডাউন করেছে, সেটা হলো $4 থেকে $3.5। অর্থাৎ আমরা বলছি কি যদি আমরা এক্সচেঞ্জ রেটটা ইকুইলিব্রিয়ামে থাকে, আর যদি নাও থাকে তাও কি হবে যে ডিমান্ড সাপ্লাই দিয়ে দুই দেশের মধ্যে আমাদের এক্সচেঞ্জ রেটটা ইকুইলিব্রিয়ামে আসবে। তো এখন আমরা বলছি অনেকেই শেষ বেলায় জয়েন করছে, তাদেরটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে এখন আমরা বলছি কি যে আমাদের দুই দেশের মধ্যে যদি এইরকম এই গুডসের দেয়া নেওয়া হয়, তাহলে দেখা যাবে কি যে আমাদের এক্সচেঞ্জ রেটটাও ইকুইলিব্রিয়ামে আসে, এবং আমাদের কি হবে, আমাদের সেক্ষেত্রে ডোমেস্টিক যে আমাদের ভ্যালু অফ এক্সচেঞ্জ রেট সেটা ইকুইলিব্রিয়ামে আসে, এবং দুই কান্ট্রির মধ্যে গুডসের প্রাইস সেম হয়। এখন আমি 2 মিনিট সময় দিতে চাই, যদি এখানে কারোর কোশ্চেন থাকে কোশ্চেন করো। আমরা এরপরে আরেকটা টপিক আছে আমাদের, শেষ হয়নি। হ্যাঁ, কোশ্চেন করো। আমি ভেবেছি 3টা ক্লাসে শেষ করতে হবে। স্যার ইকুইলিব্রিয়াম কিভাবে হলো দুই দেশে? দুই দেশের তুমি বলো ইকুইলিব্রিয়ামে কিভাবে আসলো। আগের এক্সচেঞ্জ রেট যেটা ছিল সেটাই আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ছিল না, আমি ধরছি সেই এক্সচেঞ্জ রেটটা কম ছিল। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটে এখন কিভাবে আসবা, তোমার যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আগে ছিল নিচে 0.0125, ইকুইলিব্রিয়ামটা তুমি বলছো যে 0.0 কত আছে 133, অর্থাৎ তুমি যে ডিমান্ড সাপ্লাই করে পেয়েছো হলো 0.0133, কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট বাদে যে এক্সচেঞ্জ রেটটা ছিল সেটা ছিল নিচে 0.0125। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যদি তুমি পার্চেজিং পাওয়ারের ভিত্তিতে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট হিসাব করো, তাহলে সেটা কিভাবে ইকুইলিব্রিয়ামে আসবে? আমার মনে হয় না আমি আজকের আর শেষের দিকে যেতে পারবো। কুইক, কিভাবে যেতে পারবো বলো? যদি তুমি দেখো আমি বলি যে যদি আমরা ওই যে ইকুইলিব্রিয়াম দেখেছিলাম না ডিমান্ড সাপ্লাই দিয়ে, সেখানে যাই, যদি তুমি দেখো যে তোমার এক্সচেঞ্জ রেটটা কম আছে, আচ্ছা আমি একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, ওকে, হোয়াইট বোর্ডে দেখাই। আচ্ছা, কথা বলবো না কেউ, কথা বললে কিন্তু শোনা যাচ্ছে। তাহলে আমরা ধরলাম এই একটা হোয়াইট বোর্ড আমরা নিলাম, এই হলো আমাদের ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি আর সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি, আর লিখলাম নাকি লিখি? আচ্ছা, ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি লিখলাম আমরা এখানে, আর এখানে আমরা লিখলাম সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি। ওকে, এই হলো আমাদের অ্যামাউন্ট অফ টাকা কোয়ান্টিটি, আর এটা হলো আমাদের এক্সচেঞ্জ রেট ধরলাম এই। এখন আমরা এটা 0, এখন আমরা বলছি আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট এই পয়েন্টে কত, সেটা আমরা বলেছি 0.0133। আচ্ছা, আরেকটা এক্সচেঞ্জ রেট আমরা বলেছিলাম যেটা আমরা শুরুতে एग्जांपल দিয়েছিলাম, কত সেটা 0.0125। এই বেলায় আমরা বলেছিলাম কি 80 টাকা হলো আমাদের এক্সচেঞ্জ রেট, আর এই বেলায় বলেছি কত 75 টাকা পার ডলার। ওকে,
পার ডলার আর কি, ডলারের ভিত্তিতে যদি চিন্তা করি এইটা, আর যদি আমাদের কারেন্সি চিন্তা করি 1/75 1/80। ওকে, এই যে এটা করলে এটা আসে আর কি, এটা সমান 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 দিতে হতো পরে। আচ্ছা, এখন আমরা যদি বলি এই অবস্থা যদি 0.0125 হয় তাহলে মার্কেট এখন কি ঘটবে বলো। এখানে আমরা কি দেখছি, আমরা বলেছিলাম না এই সময় আমেরিকানরা আমার গুডস গুলো বেশি পেতে চায়, এই যে। জি স্যার। তাহলে এখন আমার ডোমেস্টিক কারেন্সি ডিমান্ড কি আছে, গ্রেটার আছে, কিন্তু এই সময় আমাদের সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি কি আছে, কম। কম আছে। তাহলে এখন মার্কেটে কি ঘটবে, টাকার দাম স্যার এখন কি এখন হবে, তো টাকার দাম কি বেড়ে হবে, যাবে। টাকার দাম বাড়বে। বেড়ে তো যাবে সে বেড়ে গেলে সেটা কি হবে, আগে 80 টাকা ছিল, এখন টাকার দাম বেড়ে কত হয়ে গেছে, 75। 75। তাহলে এখন কি আমি ওই 0.0125 গুণ করে কি হিসাব করব, নাকি 0.0113 দিয়ে হিসাব করব, 133 দিয়ে হিসাব করব? 133 দিয়ে। কিন্তু কেন করব, কারণ সেক্ষেত্রে আমরা দেখছি কি যে আমাদের যে গুডস ছিল সেই গুডসের প্রাইস কিন্তু কি হয়ে গেছে, বেড়ে গেছে। বেড়ে গেছে। যেহেতু আমার এখানে এক্সচেঞ্জ রেট কম, ডিমান্ড বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমার এক্সপোর্ট বাড়ে। আমার যদি এক্সচেঞ্জ রেট কম থাকে তাতে কিন্তু আমরা দেখেছি আমার এক্সপোর্ট বেড়েছে, কারণ আমার গুডগুলো তখন চিপার বলেই আমেরিকানরা আমার গুডটা বেশি নিতে চায়। কতক্ষণ পর্যন্ত নিবে, যতক্ষণ পর্যন্ত না ইকুইলিব্রিয়ামে আসে। উপরে গেলে কিন্তু আমার গুডগুলো আবার কস্টলিয়ার হয়ে যাবে, আমেরিকার মাটন কিন্তু তখন আবার চিপার হয়ে যাবে, তখন কিন্তু আবার আমার কারেন্সির ভ্যালুটা কমে যাবে। আর যদি আমি দেখি কমে যে যাবে। এখান থেকে আমাদের কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কারেন্সির ভ্যালুটা কমে যায়, নিচের দিকে নামবে। এখানে আর কারোর কোশ্চেন থাকলে বলো, আমি তাহলে এখান থেকে আবার দেখাবো। আমরা কিন্তু এই ব্যাখ্যাটা শুরুর দিকেই দিয়েছিলাম, একেবারে শুরুর পয়েন্টটা কিন্তু এক্সপোর্ট বাড়লে কি ঘটবে সেটা কিন্তু আমরা বলেছিলাম। কারেন্সির ভ্যালু বেড়ে যায়, ফলে কারেন্সি আগের চাইতে কম লাগে, কম লাগলে আমাদের এক্সচেঞ্জ রেটটা কি হয়ে যায়, বেড়ে যায়। এই ওর নাম কি, ওর নামটা তো আমি ভুলে গেছি, ওর নামটা মনে নেই। স্যার রিঙ্কি, রাখি, ইংরেজিতে লেখে ওর নামটা কি, আদ্রিতা। আদ্রিতা বলো। হ্যালো, কোশ্চেন আছে আদ্রিতা 1313, ও বোধহয় এখানে নাই, বোধহয় এখানে ইয়ে করে চলে গেছে আর কি, এন্ট্রি করে চলে গেছে। স্যার ও জি স্যার বলছে। হ্যাঁ বলো, এবার বলো, তোমার মুখটা খুলে বলো। আর এই যে আর কে আছে যারা, মাইকে প্রবলেম ওর। ঈশা রহমান বলো, ঈশা রহমান, ঈশা নাকি এশা কোনটা, আসতেছে। ঈশা রহমান বলো কুইক। সমস্যা না থাকলে আমরা প্রসিড করব, সমস্যা আছে রাখি, রাখি সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের টপিকে যাই। এবার তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে পারচেজিং পাওয়ার প্যারিটিতে কারোর সমস্যা নেই। তাহলে এখানে আমরা দেখলাম কি যে যদি আমাদের গুডসের ডিমান্ড বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কারেন্সির ভ্যালুটা বেড়ে যায়, এক্সচেঞ্জ রেটটা বেড়ে যায়। আর যেহেতু এরকম যদি এরকম অবস্থা থাকে তাহলে সেটা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট হতো যদি আমাদের দুটো গুডসের ভ্যালু, যদি দুই দেশের একই গুডসের ভ্যালু যদি সেম হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ রেটটা সেম। স্যার এটাতে কি চিত্র দিতে হবে এই থিওরিটাতে? হ্যাঁ, চিত্র দিয়ে দেওয়া যায়। আমি যে চিত্রটা কেবল দেখালাম ওটা দিলে আরো বেটার। যদি বলে যে গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, তাহলে গ্রাফিক্যালি ওইটাকে রিলেট করে 0.0125 টাকে নিচে দিয়ে 0.0133 টাকে উপরে দিয়ে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। কি স্যার ঘটবে এখানে কি তাহলে ডিমান্ড কার্ভটা কি শিফট করাবো নাকি এইভাবেই কোনো থাকবে? ডিমান্ড কার্ভ শিফট করবে কেন, এখানে আমরা ওই যে আমরা তো গুডস এর দেখাইনি, আমরা দেখিয়েছি আমাদের কারেন্সির ভ্যালু। তো কারেন্সির ভ্যালু দেখানোর সময় গুডস এর ডিমান্ড আমাদের এখানে দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? জি স্যার। আমাদের শুধু গুডস এর প্রাইসের সঙ্গে রিলেটেড। তো এখন আমরা আসি, এরপরে আমরা বলছি আমরা এটা বোধহয় দেখাতে পারবো, আশা করি 2 মিনিট সময় আছে। তো এখন আমরা আসি ইফেক্টস অফ চেঞ্জিং এক্সচেঞ্জ রেটস অন দ্য ইকোনমি। তো যদি এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যায় তাহলে কি ঘটবে, আমরা বলছি ইনফ্লেশন হতে পারে। যেমন আমি যদি দেখি এখন এক্সচেঞ্জ রেট আমার বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, আর যদি এক্সচেঞ্জ রেট কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে। আমি জানি এক্সচেঞ্জ রেট কমে গেলে আমার বাইরের দেশ থেকে যেসব গুড আমি নিয়ে আসি সেগুলোর প্রাইস বেড়ে যায়, রিলেটিভলি আমার কান্ট্রিতে প্রাইস বেড়ে যায়। কেন? কারণ এক্সচেঞ্জ রেট কমে যাওয়ার অর্থ কি, বাইরের দেশকে আমাকে বেশি পে করতে হয়। আমি আশা করছি এটাতে কোনো কোশ্চেন নেই। যেমন আমি যদি বলি এক্সচেঞ্জ রেট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমার গুডগুলো চিপার হয়ে যায়। যেমন ওই যে আমরা বলেছিলাম 0.0125, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার গুডগুলো চিপার ছিল, আর তখন কিন্তু আমেরিকার গুডগুলো কস্টলিয়ার ছিল, কারণ আমেরিকার এক্সচেঞ্জ রেটটা তখন বেশি ছিল আমার বেসিসে। আর যদি আমি বলি যে এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে বাইরের দেশের গুডগুলো আমার কাছে চিপার, কারণ এখন আমি কম পরিমাণ টাকা দিয়ে বেশি পরিমাণ ডলারের গুডস পাই। সেক্ষেত্রে দেখা যায় কি এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে আমার ইম্পোর্ট বাড়ে। কিন্তু এখন যদি আমি বলি এক্সচেঞ্জ রেট কমে গেছে তাহলে সেক্ষেত্রে বাইরের দেশের গুডগুলো আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়। যেমন আমি যদি বলি আগে 1 টাকা দিলে 1 ইন্ডিয়ান রুপি পাওয়া যেত, এখন 1 টাকা দিলে 50 পয়সা সমান ইন্ডিয়ান রুপি পাওয়া যায়, তাহলে কিন্তু আমার এক্সচেঞ্জ রেট বেশি। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে এখন আমার 1 টাকা দিলে এখন আমার 50 পয়সা সমান গুড পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমার এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে,
সেক্ষেত্রে দেখা যাবে কি আমার বেশি বেশি টাকা খরচ করতে হচ্ছে এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়াতে। বেশি বেশি টাকা খরচ করতে হয় ইম্পোর্টের জন্য। তাহলে ইম্পোর্টের জন্য বেশি বেশি টাকা যদি খরচ করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার গুডস গুলোর প্রাইস বেড়ে যাবে। আর আমি যদি র মেটেরিয়ালস নিয়ে আসি তাহলে সেই সব র মেটেরিয়ালস দিয়ে যেসব গুড গুলো প্রডিউস করা হয় সেগুলোর প্রাইসও বেড়ে যাবে। তাহলে সেগুলোর প্রাইস বেড়ে গেলে দেখা যাবে কি ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার আসতে পারে। এরপর আমরা বলছি এক্সপোর্টস এন্ড ব্যালেন্স অফ পেমেন্টস। যদি আমরা ধরি আমাদের এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে, তো এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে আমাদের এক্সপোর্ট কিন্তু কমে যায়, কারণ আমাদের গুডস গুলো তখন কস্টলিয়ার হয়ে যায়। ফলে দেখা যায় কি, ফলে আমাদের এক্সপোর্ট যদি কমে যায় তাহলে দেখা যাবে কি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আমাদের এক্সপোর্ট কমে গেলে আমাদের কিন্তু তখন ওই ফরেন কারেন্সির আর্নিংটাও কমে যায়। ফরেন কারেন্সির আর্নিং যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা বলছি ইম্পোর্টস। তাহলে এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে আমাদের ইম্পোর্ট গুলো আমরা জানি যে এখানে আমাদের কস্টলিয়ার হয়ে যায়, চিপার হয়ে যায়। এক্সচেঞ্জ রেট কমে গেলে আমাদের এক্সপোর্ট চিপার হয়, আর এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে আমাদের ইম্পোর্ট চিপার হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট ডিমান্ড বাড়ে। আমরা কিন্তু সব দিকেই ব্যাখ্যা করছি। এরপর আমরা বলছি ওয়েজ ডিমান্ড। কোশ্চেন থাকলে আমরা পরের ক্ষেত্রে আবার আসবো। যদি দেখি আমরা ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে এক্সচেঞ্জ রেট কম থাকার ফলে, ফলে দেখা যাবে কি যে আমাদের যে গুডস গুলোর প্রাইস বাড়ছে, আমি বাজারে যে দেখছি জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমি আমার প্রোডিউসারকে বলবো তুমি আমার ওয়েস্টটাও বাড়িয়ে দাও। এক্ষেত্রে আমাদের ইকোনমিক গ্রোথ